শিরোনামহীন অনুভূতি প্রথম পর্ব। শোন ছেমড়ি, ব্যাডা মানুষের এমন একটু আধটু স্বভাবের দোষ থাকেই। তুই তো মেলা সুন্দরী, তাই আমার পোলা লোভ সামলাতে পারে নাই। এখন এইটা নিয়ে পাড়া জানাজানি করার দরকার নাই। সমাজে আমাগো একখানা সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসেবে বড় বউয়ের থাইকা 1,000-2 টাকা বেশি নিয়ে নিস। সামনে দাঁড়ানো বৃদ্ধা মহিলার তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গুলিয়ে উঠল প্রিমার। রাগে সারা শরীর জ্বলে উঠল। অপমানসূচক কথাগুলো শুনে ভেতরটা কাঁপুনি ধরে গেল। ঢাকা ইউনিভার্সিটির অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এই কংক্রিটের শহরে এতিম মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে 4টে টিউশন করায় সে। 9ম শ্রেণীতে পড়া রিক্তা তার পুরনো স্টুডেন্ট। আজ প্রায় বছরখানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসায় ছেলে টিচার রাখা নিষিদ্ধ। শেষ অবধি রিক্তার মা রুমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন। তবে তিনি ঘুরাক্ষরেও টের পাননি এরকম কোনো বীভৎস ঘটনা ঘটে যাবে। যথারীতি সময়ে মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকেই পড়ানোর শেষ দিন ছিল। যেহেতু ঈদের আগের মুহূর্ত, তাই বাসায় লোক সমাগম নেহাত কম নয়। বিগত 3 দিন যাবৎ প্রিমা খেয়াল করছে রিক্তার চাচা নেহাল হোসেনের স্বভাব খুব একটা সুবিধার না। মেয়েটা সংযত চিত্তে যথাসম্ভব শালীনতা বজায় রাখার চেষ্টা করলেও হাইনার থাবা থেকে মুক্তি মেলেনি। পড়ার ফাঁকে রিক্তা ওয়াশরুমে গেলে রিক্তার ঘরে ঢোকে নেহাল। প্রিমা হকচকিয়ে কিছু বলার পূর্বে চোরের মতো একটা কার্ড প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুমি এতিম। ঢাকা শহরে কেবল টিউশনি করে টিকে থাকা কোয়াইট টাফ। সো তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। বিনিময়ে আমাকে একটুখানি সময় দিলেই চলবে। কল মি লেটার ডার্লিং। নেহালের নোংরা কথাবার্তা শুনে প্রিমা তৎক্ষণাৎ চেহার ছেড়ে উঠে দাঁড়ায়। রাগান্বিত স্বরে বলে, স্টে ইন ইয়োর লিমিট বাস্টার্ড। তোর মতো কুলাঙ্গারের দরকার নেই আমার। তুই বরং তোর চরিত্র সামলে রাখ, নয়তো জুতো পেটা করে। বাকি কথা শেষ করতে পারেনি প্রিমা। এর আগেই নেহাল ক্ষিপ্ত মেজাজে ওর কোমল হাতের কবজি চেপে ধরে রুমের বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজ তোর হচ্ছে। স্লাট হয়ে মুখ দিয়ে এত বড় বড় কথা বের হয় কিভাবে? নিজেকে বাঁচাতে প্রিমা যার পর নাই চিল্লিয়ে ওঠে। রাগে খেই হারিয়ে ফেলা নেহাল সে সবাই তোয়াক্কা করে না। সেই সময় বাসায় উপস্থিত ছিল রুমানা বেগম, তার বৃদ্ধ শাশুড়ি এবং রিক্তা। প্রিমার চিৎকারে সকলেই ছুটে আসে। সবার উপস্থিতি নেহালের ওপর তেমন কোনো প্রভাব ফেলে না। পরিস্থিতি বুঝে রুমানা বেগম এক প্রকার জোর করে প্রিমাকে ছাড়িয়ে নেন। বেচারি প্রিমা ছাড়া পেতেই কাঁপা কাঁপা গলায় সব ঘটনার বর্ণনা দেয়। বৃদ্ধা ছেলের দোষ ঢাকতে উল্টে প্রিমাকেই মানিয়ে নিতে বলে। প্রিমা হতভম্ব মুখে তাকায় বৃদ্ধার দিকে। তার সম্মান এতই সস্তা? সম্মানের মূল্য হয় বুঝি? এক মনে এসব ভেবে চলেছে প্রিমা। প্রিমাকে নিশ্চুপ থাকতে দেখে বৃদ্ধা পুনরায় আমতা আমতা করে বলেন, শোন ছেমড়ি, মাইয়া গো জীবনে এমন 2-4টা ঘটনা অহরহ ঘটে। বেড়া মানুষের কলঙ্ক থায় না, কিন্তু মাইয়া মানুষ নির্দোষ হইলেও সমাজের চোখে খারাপ হইয়া যায়। তুই এডি ভুলা যা, কাউরে কিছু কওনের দরকার নেই। ঈদে কি নিবি ক আমারে, আমি লইয়া দিমু। বৃদ্ধার কথায় ঘৃণায় গা গুলিয়ে উঠল প্রিমার। মানুষের মন মানসিকতা কতটা নিকৃষ্ট সেটা নতুন করে অনুধাবন করল। কিছুটা সময় নিয়ে নিজেকে সংযত করে উঁচু গলায় প্রিমা বলল, আপনার এক পা কবরে আর এক পা উপরে, কথাটা ভুলে যাবেন না আন্টি। নিজের সন্তানের দোষ ঢাকতে অপরাধকে নর্মালাইজ করা বন্ধ করুন। আমি আপনার নাতনির শিক্ষক। আমি কোনো যৌন কর্মী না যাকে আপনার ছেলে টাকার বিনিময়ে অবাধে স্পর্শ করবে। বৃদ্ধা নাক মুখ কুঁচকে বিরক্ত ভরা কণ্ঠে বলেন, মাইয়া মানুষের এত তেজ থাকা শোভা পায় না। মাথা গরম বেডা মানুষ না হয় কইরা ফেলেছে একখানা ভুল, তাই বলে এখন ওরে ফাঁসি দেব নাকি?
প্রিমা তাচ্ছিল্যে হেসে বলল, আপনার আদরের পুত্র কোনো সুপুরুষ নয়, সে একজন কাপুরুষ, যে কিনা একান্তে মেয়েদের সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। আর আপনি হলেন ব্যর্থ মা, যে তার নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারে না। ঠিকই, কিন্তু দোষ ঢাকতে ওস্তাদ। প্রিমার করা অপমান নেহাল সহ্য করতে পারল না। প্রিমার দিকে সবেগে তেড়ে আসলো। কাছাকাছি এসে প্রিমার চুলের মুঠি ধরার আগেই তার নিম্নাঙ্গে বরাবর সজোরে লাথি বসায় প্রিমা। উপস্থিত সকলে খানিকটা হকচকিয়ে যায়। বৃদ্ধা হাই হাই করে ওঠেন। প্রিমার মার খেয়ে নেয়াল মাটিতে লুটিয়ে পড়ে। প্রিমা ওর কাছ ঘেঁষে দাঁড়িয়ে মুখের কাছটায় সজোরে আরেকটা লাথি বসিয়ে বলে, তোর নোংরা প্রস্তাবে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর ছিল এটা। মন ভরেছে নাকি আরও কয়েকটা দেব। তীব্র বেগে লাথিটা পড়ায় মুখ থেকে রক্ত বেরিয়ে আসে নেহালের। বৃদ্ধ তড়িঘড়ি করে ছেলের পাশে বসে বিলাপ করতে থাকেন। অদূরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুমানা বেগমের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় প্রিমা বলে, আপনার ঘরেও একটা মেয়ে আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। রিক্তার জন্য অন্য টিচার খুঁজে নেবেন। ধন্যবাদ। কথাগুলো বলে এলোমেলো পা ফেলে রিক্তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো প্রিমা। সন্ধ্যালগ্ন প্রহর হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। এতক্ষণ সাহসিকতার পরিচয় দিলেও এবার যেন বুকের ভেতর কান্নার স্রোত উতলে উঠল। ঠোঁটের কোণ চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল সে। গলির মোড় থেকে একটা রিকশায় চেপে বসে কান্না কণ্ঠে চালককে বলল, মানিকনগর স্টেডিয়ামের ৩ নম্বর গেটে চলেন মামা। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো কিছু না ভেবে প্রিমা ২ হাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে উঠল। শরীরে লেগে থাকা বিশ্রী ছোঁয়াগুলো তাকে কতটা পীড়া দিচ্ছে তা বর্ণনাতীত। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম হয়েছে বলেই কি পরপুরুষের থাবার শিকার হতে হবে? মেয়ে বলে সবসময় মুখ বুজে অন্যায় সহ্য করে ভেতরে ভেতরে গুমড়ে মরতে হবে? উত্তর মিলল না। এক পর্যায়ে প্রিমার চোখের পানি ফুরিয়ে এলো। রিকশা বাজারে প্রবেশ করতেই প্রিমা খেয়াল হলো তার মাসিক বাজার শেষ। গত সপ্তাহে শেষ হয়েছিল, তবে খেয়ে না খেয়ে কোনো মতে এই সপ্তাহটা পার করে দিয়েছে সে। ভার্সিটির এক্সাম ফি দিতে গিয়ে বাকি 3টা টিউশনির টাকা ফুরিয়ে গেছে। ভেবেছিল আজ রিক্তার মায়ের দেওয়া বেতন থেকে বাজার সওদা করবে, কিন্তু তার নিয়তি যে বড়ই অপ্রসন্ন। প্রিমা তাচ্ছিল্য হেসে শূন্য নীলাম্বরের দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিসিয়ে বলল, তুমি বিহীন দুনিয়াটা ভীষণ কঠিন লাগে আম্মি। এই দুনিয়ায় অর্ধেক মায়াজাল, বাকিটা হায়নার দল। এই মায়াজালে প্রকৃত সত্য হলো এই পৃথিবীতে ধনীদের জন্য রয়েছে স্বর্ণ মুকুট, আর গরিবদের জন্য বাস্তবতার লাথি, যা আমৃত্যু সকলকে মুখ বুজে সয়ে যেতে হবে। চৌধুরী নিবাসের বিশাল গেট পেরিয়ে প্রবেশ করলো একটা টয়োটা করোলা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চৌধুরী বাড়ির একমাত্র আদুরে এবং কনিষ্ঠ কন্যা মারজান আইরিন চৌধুরী। সবাই ভালোবেসে তাকে মেহেরিমা ডাকে। 19 বছর বয়সী মেহেরিমা স্বভাবে ভীষণ চঞ্চল এবং প্রাণোচ্ছল ধাঁচের রমণী। বাড়ির সকলেই তাকে দুষ্টুমির শিরোমণি হিসেবে চেনে। আজ মেহেরিমার ভার্সিটিতে নবীন বরণ ছিল। সকাল সকাল সাজুগুজু করে এক ঝাঁক বান্ধবীদের নিয়ে ছুটেছিল ভার্সিটির প্রাঙ্গণে। সারাদিন লম্ফজম্প করে মেহেরিমা ভীষণ ক্লান্ত। তার উপর ভারিক্কি শাড়ি অর্নামেন্টসে যন্ত্রণা আর কোনোভাবেই সহ্য করতে পারছে না বেচারি। সদর দরজা দিয়ে বাসায় ঢুকতেই মেহেরিমার চোখে পড়ে তার বড় চাচি, মেজো চাচি আর মা একসাথে বসে গল্প করছে। মেহেরিমা ভেতরে ঢুকে সোজা বড় চাচি তথা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আমুদে গলায় বলল, বড় মা, ও বড় মা, শোনো। মেহেরিমার কাণ্ডে উপস্থিত সকলেই হেসে উঠলেন। মেহেরিমার মা মাহিরা চৌধুরী চোখ পাকিয়ে তাকান। আফিয়া চৌধুরী সেসবে পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ মিঠু বুড়ি বলো। মেহেরিমার কণ্ঠে আহ্লাদ ঢেলে বলে, আমাকে একটু লাজানিয়া বানিয়ে দাও না। আমার ছোট্ট পেটটা লাজানিয়া
পেস্ট্রি স্লাইস খাওয়ার জন্য বিগত 1 সপ্তাহ থেকে ওয়ার্নিং দিচ্ছে। কখন জানি আন্দোলনে নেমে যায় তার ঠিক নেই। তুমি বানিয়ে দেবে না? আফিয়া চৌধুরী ভীষণ আন্তরিক মহিলা। মেহেরিমার আদুরে আহ্লাদে সাই জানিয়ে বললেন, হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহেরিমা আহ্লাদে গলে গিয়ে আফিয়া চৌধুরীর গালে টপাটপ কয়েকটা চুমুক দিয়ে বলে, আমার বেস্ট বড় মা। মাহিরা চৌধুরী মিছে রাগ দেখিয়ে বলেন, সব আবদার মেনে ওকে বিগড়ে দিয়েন না আপা। খুব সাহস বেড়ে গেছে তার, এবার লাগাম টেনে ধরতে হবে। মাহিরা চৌধুরীর কথা শুনে চৌধুরী বাড়ির মেজ বউ তথা তাজকিয়া তারান্নুম চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আরও 7 বছর আগে ব্যাপারটা অনুধাবন করলে আমার বুকের মানিক এত দূরে ভিন্ন একটা দেশে পড়ে থাকতো না মাহিরা। এখন এসব উপলব্ধি করে লাভ আছে? আমার সর্বনাশ তো হয়েই গেছে। মুহূর্তে পরিবেশটা নীরব হয়ে গেল। সকলের মুখ থেকে হাসি সরে গিয়ে জায়গা করে নিল এক রাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর প্রাণোচ্ছল মেহেরিমা নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সুরে বলল, আমি ভীষণ টায়ার্ড বড় মা, চেঞ্জ করে একটু ঘুমোবো। তুমি বরং পরে ওটা বানিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো মেহেরিমা। আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে মেজোজাকে বললেন, তারা এরকম করে কেউ কথা বলে? মেয়েটা আজ আর কিচ্ছুটি মুখে তুলবে না সারাদিন। তুই বুঝেও অবুঝ কেন হোস? তারান্নুম চৌধুরী রেগেমেগে উঠে দাঁড়িয়ে ক্রন্দনরত স্বরে বললেন, আমার ছেলেটা আজ 7 বছর ধরে কি খাচ্ছে না খাচ্ছে সেটা একমাত্র খোদা জানে। আদেও কোনো দিন ওকে নিজে হাতে তুলে খাওয়াতে পারবো কি না সন্দেহ হয় মাঝে মধ্যে। আমার ছেলেটাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ কেউ একবেলা না খেয়ে থাকলে তোমাদের দুশ্চিন্তা তত্তরিয়ে বাড়ে। কথা শেষ করে তিনিও জায়গা ত্যাগ করেন। মাহিরা চৌধুরী চোখের কার্নিশে জমা পানিটুকু মুছে ফেলতে ফেলতে বলেন, একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে আমার ছোট্ট মেয়েটা? আমার ধৈর্য ফুরিয়ে আসছে আপা। আফিয়া চৌধুরী সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেলেন না। বুক চিরে বেরিয়ে আসলো এক বৃহৎ দীর্ঘশ্বাস। অর্ধনগ্ন শরীরে চেঞ্জিং রুমে বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিমা। ফরসাটে কলার বোনের সেন্সিটিভ ত্বকে বিদ্যমান ছোপ ছোপ লালচে দাগগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ফ্লোরে পড়ে থাকা ভারী শাড়িটা দেখে এক রাশ বিরক্তি এসে জমা হলো তার সুশ্রী মুখশ্রীতে। দীর্ঘক্ষণ ভারী পোশাক জড়িয়ে রাখার ফলে ভীষণ ক্লান্ত লাগছে তার। শরীরে বাকি পরিচ্ছদ অনাবৃত করে উন্মুক্ত নতজানু দেহখানা বাথটবের উষ্ণ জলে ছেড়ে দিয়ে আরাম করে চোখ বুজল মেহেরিমা। এতক্ষণ লাইভ ফুটেজে মেহেরিমার সমস্ত কর্মকাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছিল তাজরিয়ান। পূর্ণাঙ্গ দৃশ্যটুকু অবলোকন হতেই ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সেটা দূরে ছুঁড়ে ফেলল। পুরো বিষয়টা স্মৃতিপটে ভেসে উঠতেই অবিরাম ধারায় শ্বেত জল গড়িয়ে পড়ল তার কপোল বেয়ে। জিভ দ্বারা শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে হিসহিসিয়ে বলল, সুদূর লন্ডনে থাকা সত্ত্বেও তোর মোহনীয় রূপের অগ্নিশিখা আমায় জ্বালিয়ে মারছে। অতীতে অপবাদ দিয়ে বিতাড়িত করেছিস, এখন বুঝি নতুন করে বদনাম করার উপায় খুঁজছিস? ছলনাময়ী নারী কোথাকার। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল তাজরিয়ান। মস্তিষ্ক থেকে অকাঙ্ক্ষিত স্মৃতিগুলো মুছে ফেলতে গিয়েও ব্যর্থ হলো। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি কষে বিগড়ানো মেজাজে কল করল বহু আকাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কলটা রিসিভ হতে তাজরিয়ান এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমি দেশে ফিরছি তুরাব। তোর অবাধ্য স্বভাবের বেয়াদব বোনকে সামলে রাখিস। আমার সম্মুখে পড়লে এক থাপ্পড়ে সকল ভীমরতি ছুটিয়ে দেব একদম। সদ্য আসা ঘুমটা আলগা হয়ে আসলো তুরাবের। ধাতস্থ হয়ে কোনো প্রশ্ন করার পূর্বেই তাজরিয়ান কল কেটে দিল। রাগ সামলাতে না পেরে সজোরে ঘুষি বসালো কংক্রিটের দেওয়ালে। দাঁতে দাঁত চেপে
চাপা কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সিঙ্গেল দাবি করার সাহস কোত্থেকে আসে? অন্য পুরুষের চোখের তৃষ্ণা মেটানোর সাহস কি করে হয় তোর? তোর অস্তিত্বে নিজের নামের বৈধ শিলমোহর মেরে অতঃপর দেশ ছেড়েছি আমি। এরপরও 7টা বছর ধরে আমাকে ইগনোর করা দুঃসাহস কি করে হয়? জবাব রেডি রাখিস, কেননা তাজরিয়ান জাওয়াদ চৌধুরী ফিরছে তোকে শায়েস্তা করতে। দাঁত কিড়মিড়িয়ে প্রয়োজনীয় পোশাকাদি নিয়ে তাজরিয়ান ত্রস্ত পায়ে ছুটল শাওয়ার নিতে। এই মুহূর্তে বিগড়ানো মেজাজ ঠান্ডা করাটা অতীব জরুরি। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিলেও বিগড়ানো মেজাজ কোনোভাবেই ঠান্ডা করতে পারল না তাজরিয়ান। মিনিট কয়েক কিছু একটা ভেবে দ্রুত শরীরে ভেজা পোশাক পাল্টে ছুটল পার্শ্ববর্তী ফ্ল্যাটে। কলিং বেল দিতে ওপাশ থেকে একজন মেয়ের দরজা খুলে দিল। তাজরিয়ান কাট কাট স্বরে জিজ্ঞেস করল, ভাই বাসায় আছে? সার্ভেন্ট খাঁটি ইংরেজিতে মিষ্টি হেসে জবাব দিল, স্যার ব্যালকনিতে বসে অফিসের জরুরি কাজ করছেন। তাজরিয়ান ওসব তোয়াক্কা না করে গট গট আওয়াজ তুলে সেই দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাই আসবো? শব্দের উৎস খুঁজতে দীর্ঘদেহী লম্বা একজন সুপুরুষ চোখ তুলে তাকালো। তাজরিয়ানকে দেখে গম্ভীর স্বরে বলল, কামিন। তাজরিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে অস্থির চিত্তে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি ভাইয়া। সেই সুদর্শন যুবক ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে ক্ষীণ স্বরে বলল, কি কথা তাজ? তাজরিয়ান সোজা বড় ভাইয়ের কোলে মাথা রেখে অশান্ত স্বরে বলল, আমরা কালই বাংলাদেশে ফিরছি ভাইয়া। সেই পুরুষের ভ্রুজোড়া কিঞ্চিত কুঞ্চিত হয়। কিছু একটা ভেবে থমথমে কণ্ঠে বলে, কালকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, কতগুলো ডিল ফাইনাল করা বাকি, এভাবে হুট করে যাওয়া যাবে না তাজ। তাজরিয়ান ক্ষোভান্বিত হয়ে মাথা উঁচিয়ে সেই সুদর্শন পুরুষের চোখের দৃষ্টি নিক্ষেপ করে বলে, ডিল আর মোর ইম্পর্টেন্ট দ্যান মি মিস্টার আরশিয়ান ইসফার চৌধুরী? তাজরিয়ানের বাচ্চামি কথাবার্তায় আরশিয়ান হেসে ফেলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শুধালো, মেহেরিমা আবার কিছু করেছে? শান্ত হয়ে আসা রাগটা আবারও ধপ করে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কিড়মিড়িয়ে তাজরিয়ান বলল, আমার বউ আমি ব্যতীত দুনিয়া সবার সাথে হাহাহিহি করতে ব্যস্ত, আর আমি লন্ডনে বসে বসে পিতৃ আজ্ঞা পালন করছি। আমার বাপের ভয়ঙ্কর ষড়যন্ত্র একদিন আমাকে অনুপম বানিয়ে ছাড়বে, আর আমার অবুঝ বউটা কল্যাণীর ল্যাদা ভার্সন হয়ে আরেক ব্যাটার আজ্ঞা পালন করবে। আই কান্ট ইম্যাজিন ভাইয়া, এনাফ ইজ এনাফ। আমরা কালকেই দেশে ফিরছি এবং এটাই ফাইনাল। তাজরিয়ানের বাচ্চামি মূলক কথায় আরশিয়ান পুনরায় হেসে ফেলল। দেশে ফেরার কথাটা শুনে স্মৃতিপটে খুব প্রিয় একজনের কাফনে মোড়ানো বিকৃত মুখশ্রীর ঝলক ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে বুকে চলমান ঝড়টা থামানোর প্রয়াস করে গম্ভীর স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরব তাজ। ভারাক্রান্ত মনে মেশে ফিরল প্রিমা। রিক্সা ভাড়া মিটিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় আসতেই দেখা হলো বাড়িওয়ালার সাথে। বয়স্ক বাড়িওয়ালা তাকে দেখে নাক মুখ কুঁচকে গম্ভীর স্বরে বললেন, তোমার গত 2 মাসের ভাড়া বাকি মেয়ে, পরশু দিনেকে ঈদ, খরচাপাতির ব্যাপার আছে, টাকাটা জলদি দিয়ে দিও, সম্ভব হলে চলতি মাসের ভাড়াটাও দিয়ে দিও। এতিম বইলা কম তো ছাড় দেইনি, এখন তুমি যদি এমন করো তাহলে তো আমার না খেয়ে মরা লাগবে। একটা ছোট্ট চিলাকোঠার ঘরে ভাড়া থাকে প্রিমা, যার ভাড়া মাত্র 6,000 টাকা। 2 জন শেয়ারে থাকে বিদায় হাফ টাকা ভাড়া লাগে একজনের। এই 10 তলা বিল্ডিংয়ের পুরোটা জুড়ে ভাড়াটে রয়েছে। সামান্য কটা টাকার জন্য বাড়িওয়ালার মৃত্যু ঘটবে না সেটা প্রিমা খুব ভালো করে বোঝে, কিন্তু সে নিরুপায়। হালকা ভেজা চোখে তাকিয়ে নির্বিকার গলায় প্রিমা বলল, জি আঙ্কেল। বাড়িওয়ালা বিড়বিড় করতে করতে চলে গেলেন।
প্রিমা পাথুরে দৃষ্টিতে কিছুক্ষণ শূন্যে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে দ্রুত পায়ে পঞ্চম তলায় উঠে চিলাকোঠার ঘরটার দিকে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে ঋণঋণে একটা কণ্ঠস্বর বলে উঠল, এসেছিস তুই? প্রিমা ক্ষীণ স্বরে প্রত্যুত্তর জানিয়ে সোজা বিছানায় গিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল। পরিশ্রান্ত শরীরটা আর চলছে না। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনুভূতিহীন প্রাণীর ন্যায় বিমর্ষ চিত্তে ভাবতে লাগলো কত শত ভাবনা। প্রিমার ক্ষীণ উত্তর শুনে রান্নাঘর থেকে খুন্তি হাতে ঘরে ঢুকলো ফারজানা। ফারজানা ইয়াসমিন তুলি হলো প্রিমার একমাত্র শুভাকাঙ্ক্ষী এবং রুমমেট। বয়সে ফারজানা প্রিমার চাইতে বড়। একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো বেতনে চাকরি করে এবং একই সাথে মাস্টার্সে পড়াশোনা করছে। প্রিমাকে ওভাবে শুয়ে থাকতে দেখে ফারজানা চিন্তিত মুখে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে সোনা? প্রিমা বালিশ থেকে মাথা সরিয়ে ফারজানার কোলে মাথা রেখে ধীর গলায় প্রশ্ন করল, এতিমদের ঈদ বলতে কোনো উৎসব হয় বুবু? এত বেশি আনন্দ তাদের কপালে সয়? ফারজানার বুকটা কেঁপে উঠল। চমকে তাকালো প্রিমার দিকে। ছিপছিপে গরনের লম্বাটে হাড্ডিসার শরীরটা কেমন যেন নির্জীব হয়ে আছে। মাথার ঘন কালো সুবিশাল রেশমি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়। হলদেটে ফর্সা ত্বকে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, অথচ তার ভাগ্যটা অত্যন্ত খারাপ। এইটুকু বয়সে মেয়েটা কত শত স্ট্রাগল করেছে নিজেকে টিকিয়ে রাখতে। ফারজানা দীর্ঘশ্বাস ফেলে সহজ কণ্ঠে শুধায়, কি হয়েছে বলবি তো নাকি? প্রিমা কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ বুজে ফারজানার কোমর জড়িয়ে ধরে বলে, তোমার শরীর থেকে মামা গন্ধ আসছে বাবু, একটু আসবে আমার পাশে? নর্মাল আবদারটা ফেলতে পারল না ফারজানা। আপাতত প্রিমাকে ঘটনা জিজ্ঞেস করে লাভ নেই, তা ঢের বুঝতে পারছে সে। ফারজানা বড়দের মতো শাসন করে বলল, উঠে গিয়ে সোজা ফ্রেশ হয়ে এরপর খেতে বস। খাওয়া শেষে সকল আবদার পূরণ করা হবে। বেশি কথা শুনতে চাইছি না একদম, জলদি ওঠ। কথা শেষ হতেই ফারজানা দৌড়ে রান্নাঘরের দিকে গেল। প্রিমা কিছুক্ষণ থম মেরে বসে থেকে জানলার দিকে তাকালো। সুবিশাল অন্ধকারাচ্ছন্ন নীলাম্বরের পানে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড়িয়ে বলল, শোনো আম্মা, তোমার মেয়ে একা নয়, উপরওয়ালা বোধহয় আমার প্রতি একটুখানি সদয় হয়েছে। খুব সম্ভবত একটু শান্তি, একটু স্বস্তি আমার কপালে রেখেছেন তিনি। খাওয়া দাওয়া শেষে দুজন পাশাপাশি শুয়ে পড়ল। পায়ের কাছটায় রয়েছে বিশাল খোলা জানলা। ঘরটা ছোট হলেও ভীষণ সুন্দর। ফারজানা বাইরে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত সুরে শুধালো, কি হয়েছে আজকে? প্রিমা হার মেনে সমস্ত ঘটনা খুলে বলল। এই একটা মানুষের কাছেই তার কঠিন ব্যক্তিত্ব নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। ভেতরকার বাচ্চামি সত্তাটা অপকটে বেরিয়ে আসে। সবটা শুনে ফারজানা তাচ্ছিল্যে হেসে বলল, সময়ের পরিবর্তন হলেও কিছু মানুষের মন মানসিকতা এখনও সেই আগের মতোই রয়ে গেছে। মেয়ে মানুষ মানেই পণ্য, মেয়ে মানুষ মানেই ভোগের সামগ্রী। এই জঘন্য ভাবনা তাদের অপ্রকৃতস্থ মস্তিষ্ক থেকে কখনোই যাবে না। প্রিমা নিরুত্তর রইল। এইসবে চিন্তা এখন আর তাকে বিরক্ত করে না। চলার পথে এমন মুখোশধারী হায়না দেখে সে অভ্যস্ত। আজ চিন্তাটা ভিন্ন জায়গায়। ফারজানা পুনরায় শুধালো, এই টিউশনটা তো গেল, এবার কি করবি? টিউশনি করাতে করাতে তো শরীরটা একবারে ভেঙে গেছে। অন্য উপায় খুঁজলে হয় না প্রিমা? প্রিমা মলিন হেসে বলল, আমাদের উপায় বলতে কিছু থাকে না বাবু, ভাগ্য আমাদের নিরুপায় করে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে। ফারজানা কৌতূহলী কণ্ঠে শুধালো, আমি যতটুকু জানি তুই এসএসসি এবং এইচএসসিতে বোর্ডে স্ট্যান্ড করেছিলি তাই না? প্রিমা ম্লান হেসে বলল, ফারজানা একটু
কিছু ভেবে বলল, আমার অফিসে সিনিয়র অফিসারের একজন পিএ লাগবে। তুই মোটামুটি সব দিক দিয়েই পারফেক্ট। আমি তোর জন্য সুপারিশ করি, যদিও বা ইন্টারভিউতে টিকলে তবেই নেবে। প্রিমা কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, ওনার পার্সোনালিটি কেমন? ফারজানা হালকা হেসে বলল, উনি মেয়ে মানুষ, একটু বদমেজাজি, তবে মনের দিক দিয়ে বেশ ভালো। প্রিমার বুকের ভারটা বোধহয় কমে আসলো। সে ধীর কণ্ঠে বলল, আমি ইন্টারভিউ দেব, দেখা যাক কি হয়। কে জানতো এই একটা পদক্ষেপ তার জীবনের মোড় এক নিমেষেই পাল্টে দেবে। অভাগা যেদিকে যায় সেই দিকেই সাগর শুকিয়ে যায়। কথাটা তার বেলায় অক্ষরে অক্ষরে মিলে যায়। এই সত্যটা বোধহয় টের পায়নি প্রিমা। সময় বেরিয়েছে তার নিজস্ব গতিতে। আজ চাঁদ রাত। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত রয়েছেন খাবার টেবিলে। আজকে বাড়ির কর্তারাও উপস্থিত আছেন। টেবিলের মাথায় বসে আছেন বাড়ির সবচেয়ে বৃদ্ধ সদস্য তৌকির আফজাল চৌধুরী। তার পাশে বসে আছেন চৌধুরী বাড়ির বড় ছেলে আরিয়ান ইয়াসার চৌধুরী এবং ওনার স্ত্রী আফিয়া চৌধুরী। ওনাদের পাশের চেয়ারটা দখল করে রয়েছেন চৌধুরী বাড়ির মেজ ছেলে আজমল তাজওয়ার চৌধুরী এবং ওনার স্ত্রী তাজকিয়া তারান্নুম চৌধুরী। তাদের বিপরীত দিকের চেয়ারে বসে আছেন বাড়ির কনিষ্ঠ পুত্র আহরাম মেহমদ চৌধুরী এবং ওনার স্ত্রী মাহিরা চৌধুরী। মেহমদ চৌধুরী পাশ ঘেঁষে বসে ওনার একমাত্র মেয়ে মেহেরিমা এবং তার পাশের চেয়ারটা দখল করে বসে আছে বাড়ির ছোট্ট সাহেব এবং বাড়ির মেজ পুত্রের কনিষ্ঠ সন্তান তাসওয়ার তুরাব চৌধুরী। টুংটাং চামচ নাড়ার শব্দ আসলেও খাওয়াতে কারোর মনোযোগ নেই। বাড়ির প্রত্যেকে বিষণ্ণ চিত্তে বসে আছে, ক্ষণে ক্ষণে তাকাচ্ছে ফাঁকা পড়ে থাকা চেয়ার দুটোর দিকে। সকলের বিমর্ষ ভাবটা লক্ষ্য করে তুরাব দীর্ঘশ্বাস ফেলে পরিবেশ হালকা করতে মেহেরিমার উদ্দেশ্যে বলে উঠল, কিরে নুরির পুতুল, হুট করে জ্বর বাঁধালি কেমনে? তীব্র জ্বরে আক্রান্ত মেহেরিমা নিশ্চুপ ভঙ্গিতে লেপ্টে আছে বাবার বুকের সাথে। মেহমদ চৌধুরী ওনার আদুরে ছানাকে খুব যত্নের সহিত আগলে রেখেছেন। বাচ্চা মেয়েটা জ্বরে একদম কাহিল হয়ে পড়ে রয়েছে। মেহমদ চৌধুরী মাছ বেছে বেছে মেয়ের প্লেটে দিচ্ছেন। মেহেরিমা দুর্বল হাতে লোকমা বানিয়ে তা মুখে পুড়ছে। তুরাবের কথায় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্ট করে জ্বর বাঁধায়নি, এইটুকু নিশ্চিত। মেহেরিমার জবাবে বিষম খেল তুরাব। ওদের সম্পর্কটা বেশ মজার। দুজনে সারাক্ষণ একে অপরের পেছনে পড়ে থাকে। গত বছর বাইক অ্যাক্সিডেন্ট করে তুরাবের বেহাল দশা হয়েছিল। খোঁচাটা সেই দিকে ইঙ্গিত করে ছোড়া তা বেশ বুঝতে পারল তুরাব। সে কিছু বলার পূর্বেই তারান্নুম চৌধুরী ছেলেকে ধমকে বললেন, খাওয়ার সময় এত কথা বলতে হয় না তুরাব। মায়ের ধমকে চুপসে গেল তুরাব। মেহেরিমার মুখটা কালো হয়ে আসলো। চোখ দুটোতে অশ্রুতে পরিপূর্ণ হয়ে আসার আগে চোখ নামিয়ে ফেলল। তারান্নুম চৌধুরী দীর্ঘশ্বাস ফেললে ভাবলেন, এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। মেয়েটা এমনিতেই জ্বর বাঁধিয়ে বসেছে। মনে মনে অনুতপ্ত হলেও বাইরে প্রকাশ করার মতো ভাষা খুঁজে পেলেন না তিনি। খাবার টেবিলে থমথমে অবস্থা নিষ্পত্তি ঘটালো কলিং বেলের আওয়াজে। সকলে উৎসুক চোখে তাকালেন মেন দরজার দিকে। তুরাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখছি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল তুরাবের। দরজার ওপাশে দাঁড়ানো দুটো চেনা পরিচিত মুখশ্রী দেখে হতবাক সুরে বলল, ভাইয়া। তুরাবের চিল্লানোর শব্দে চৌধুরী বাড়ির বাকি সদস্যরা এদিকে দৃষ্টিপাত করেন। দরজা পেরিয়ে দুজন লম্বাটে পুরুষের আগমনে থমকে যান উপস্থিত প্রত্যেকে। আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বাকিদের অবস্থাও প্রায় একই। তাজরিয়ান আর আরশিয়ানের
আকস্মিক আগমনে সকলে হতভম্ব এবং আনন্দিত। দুজনে এগিয়ে এসে তাদের মাকে জড়িয়ে ধরে। মুহূর্তের মধ্যে চৌধুরী বাড়িতে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বাকিদের সাথে কুশলাদি বিনিময় করে ওরা দুজন ফ্রেশ হতে নিজেদের কক্ষে যায়। নিজ কক্ষে যাওয়ার পূর্বে নিজ বধূর ভীত সন্তস্ত এবং চমকিত মুখশ্রী অবলোকন করতে ভুলল না তাজরিয়ান। বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলে, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? তোমায় প্রেম সোহাগে রাখাব আমার বুকে জড়াইয়া। চৌধুরী বাড়িতে যেন আনন্দের ঢল নেমেছে। সারা বাড়িতে ঈদের আমেজ লক্ষণীয়। সকলেই ডাইনিং রুমে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে ওরা দুজনে নেমে আসে। তাজরিয়ান এসে সোজা মেহরিমার সামনের চেয়ারটা দখল করে। তা দেখে মেয়েটা অস্বস্তিতে গাঁট হয়ে বসে থাকে। স্থান ত্যাগ করার কথা তার মাথায় আসেনি। সে কেবল তার পরিণতির কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। গল্প আড্ডার ফাঁকে দুজনের খাওয়া দাওয়া শেষ করে। তৌকির আফজাল সকলকে তাড়া দিয়ে বলেন, সবাই যে যার রুমে যাও, কালকে ঈদুল আধা। সকলকে সকালে উঠে নামাজে যেতে হবে। এসে আবার কোরবানির ব্যাপার আছে। দাদু ভাই, তোমরা নিশ্চয়ই ভীষণ ক্লান্ত, এখন গিয়ে রেস্ট নাও। ছোট বৌমা, মেহুগিন্নিকে দ্রুত ওর রুমে দিয়ে এসো। দাদুর কথা শুনে তাজরিয়ানের ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে শুধালো, আমার বউ অন্যর ঘরে যাবে কেন? তাজরিয়ানের কথায় ছোটখাটো একটা বজ্রপাতের ন্যায় শোনালো। উপস্থিত সকলে পুনরায় হতভম্ব মুখে তাজরিয়ানের মুখের দিকে তাকায়। মেহরিন মা নতজানু দেহখানা আকস্মিক কেঁপে ওঠে। তাজরিয়ান সবার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে শোধায়, কি আশ্চর্য, সবাই এইভাবে তাকাচ্ছেন কেন? আমার বউ, আমি চাইবো না? তাজরিয়ানের বাবা আমতা আমতা করে বলে, আব্বু, আমরা এই বিষয়ে পরবর্তী আলোচনা করব কেমন? তখন তো মেহরিমা ছোট ছিল। ছোট মানুষ বিয়ে কি বোঝে? আপাতত। তাজরিয়ান মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তখন বুঝতো না বলেই তোমাদের কাছে রেখে গেছিলাম। এখন নিশ্চয়ই বিয়ে, স্বামী, সংসার সবটাই বোঝে। না বুঝলে সমস্যা নেই। বউ আমার, সুতরাং বোঝানোর দায়িত্বটাও না হয় আমিই নিলাম। তাজরিয়ানের একরোখা কথায় সকলে নিশ্চুপ হয়ে যায়। সাইকোপ্যাথ ছেলেটাকে বোঝাতে পারাটা দুঃসাধ্য ব্যাপার। কখন কোন কথায় রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে ওঠে তার ঠিক ঠিকানা নেই। 7 বছরে কতটা শুধরেছে কে জানে। তারান্নুম চৌধুরী মনে মনে দোয়া ইউনুস পড়ছেন। এ কোন বিপদ হলো? তাজরিয়ানের কথা শুনে মাহিরা চৌধুরী বুকের ভেতরটা কেঁপে ওঠে। মেয়েটা তার বড্ড আদরের। 7 বছর আগের ঘটনায় মেয়েটা যথেষ্ট মুষড়ে পড়েছে। বহু কষ্টে মেয়েটাকে সেই পরিস্থিতি থেকে বের করেছেন। অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে তাজরিয়ানকে বললেন, আব্বু, মেহু তো অসুস্থ, ভীষণ জ্বর মেয়েটার। ও না হয় একটু। চাচির কথা শুনে তাজরিয়ান চটপট হাত বাড়িয়ে মেহরিমার কপাল ছুঁয়ে দেখল। আকস্মিক কপালে তাজরিয়ানের পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শে মেহরিমা আঁতকে উঠল। তাজরিয়ান এক পলক মেহরিমাকে দেখে বলল, আপনি চিন্তা করবেন না ছোট মা, আমার এলোমেলো ভঙ্গিতে শোয়ার অভ্যেস নেই। আমি সুন্দর মতো দুটো কম্বল পেঁচিয়ে দেব ওর শরীরে। কোনো প্রকার অসুবিধা হলে আমি দেখব, সমস্যা নেই। তাজরিয়ানের এহেন উত্তরে উপস্থিত সকলে হতাশ চোখে আরশিয়ানের দিকে তাকালো। আরশিয়ান ব্যস্ত হাতে টাইপ করছিল। সবাইকে তাকাতে দেখে ছোট করে বলল, তাজরিয়ানের কথায় আমি কোনো ভুল দেখছি না, কিন্তু তোমাদের আচরণে অবাক হচ্ছি। উপস্থিত সকলে আরেক দফা হতাশ হলো। তাজরিয়ান আড়মোড়া ভেঙে হামি দিয়ে বলল, আমার বৌদিতে তোমরা এমন টালবাহানা শুরু করেছো কেন? 7টা বছর সময় দেওয়ার পরও এই হাল। আমি বুড়ে হয়ে গেলে অন্যত্র বিয়ে দেওয়ার ফন্দি আঁটছো নাকি? আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার বইয়ের ব্যাপারে আমি এক চুল পরিমাণও ছাড় দেব না কাউকে। সবার কথাই মেহরিমার মাথা ব্যথা দ্বিগুণ হারে বেড়ে গেল। অসুস্থ মেয়েটা অতি চিন্তা সহ্য করতে পারল না। আকস্মিক বমি করে ভাসিয়ে ফেলল ফ্লোর। মেয়েকে বুকে জড়িয়ে
রাখার কারণে মেহমাদ চৌধুরীর বুকের কাছটা বমি মেখে যা তা অবস্থা হলো। তাজরিয়ান এক লাফে উঠে এসে মেহেরিমাকে ধরে। তাজরিয়ানের স্পর্শে মেহেরিমার ছোট্ট শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। বেচারি ঘোলাটে চোখে একবার তাজরিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। আকস্মিক এমন হওয়াতে তাজরিয়ান অস্থির কণ্ঠে শুধায়, বউজান, ও বউজান। আরশিয়ান সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে চোখে কিছু একটা বুঝালো। সকলে কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিশ্চুপে তা শুনল। তাজরিয়ান কারোর কথায় ভ্রুক্ষেপ না করে মেহেরিমাকে কোলে তুলে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল। ওপরে যেতে যেতে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই তুরাব, জলদি এসে ওর চেক আপ করে আমাকে রিপোর্ট জানা। তুরাব একজন মেডিকেল স্টুডেন্ট, বর্তমানে ইন্টার্ন করছে। বড় ভাইয়ের কথা শুনে তুরাব ছুটল তার ঘরের দিকে। মেহেরিমা চেক আপ করে জানা গেল বেচারি দুর্বলতা এবং অসুস্থতার জন্য জ্ঞান হারিয়েছে। তুরাব প্রয়োজনীয় মেডিসিন তারজিয়ানকে বুঝিয়ে দিল। এক পর্যায়ে সকলে মেহেরিমাকে রেখে তারজিয়ানের ঘর ছেড়ে বেরিয়ে আসলো। মাহিরা চৌধুরী এবং মেহমাদ চৌধুরী কিছুটা নাখোশ হলেও আরশিয়ান তাদের বোঝালো। ঘর ফাঁকা হতে তারজিয়ান গভীর দৃষ্টিতে বিছানায় নিস্তেজ ভঙ্গিতে শুয়ে থাকা মেহেরিমার দিকে তাকালো। এসির রিমোট খুঁজে কুলিং মোড চালু করে দিল। নিমেষেই হুড়মুড়িয়ে এসির ঠান্ডা বাতাস ঘরটাকে কোল্ড স্টোরেজ বানাতে তৎপর হলো। তারজিয়ান বাঁকা হেসে মেহেরিমার শরীরের কম্বলটা সরিয়ে সাইডে ফেলল। মেহেরিমার পাশে শুয়ে ওর ঘাড়ে মুখ গুজে বহু আকাঙ্ক্ষিত সেই সুমিষ্ট ঘ্রাণ উন্মাদের মতো নিজের ভেতর টেনে নিতে লাগলো। ঠান্ডায় জমে আসা মেয়েটা নতজানু শরীরটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। অতঃপর কিছু একটা মনে পড়তেই মেহেরিমার কাঁধে সূচালো দাঁতের প্রয়োগ করলো। পুরো গলা জুড়ে রক্তাভ চিহ্ন এঁকে দিয়ে হিসহিসিয়ে বলল, আমার সম্পদ অন্য পুরুষকে দেখানোর দুঃসাহস কি করে হলো বউজান? তারজিয়ান নামক বদ্ধ উন্মাদকে এত সহজে কি করে ভুলে গেলি? প্রত্যুত্তর না পেয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল তাজরিয়ান। বাঁকা হেসে পুনরায় বলল, ডোন্ট ওয়ারি বউজান, বদনাম কুড়াতে আমি এবারও ফিরে এসেছি। এবার স্রেফ বদনাম কুড়িয়ে ক্ষান্ত হব না, বরং তোর রু অবধি কবজায় নেওয়ার ব্যবস্থা করব। আমার অনুপস্থিতিতে তুই কেবল আমার ঘোরেই ডুবে থাকবি। চলবে।